বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমরা শুধু আমার গল্প শোন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আর ভিডিওতে লাইক করো না। তোমরা যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই না। তাই তোমরা ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে গল্প তৈরি করার জন্য। আমি তোমাদের আজ এমন একটি গল্প শোনাবে যা শোনেল তোমাদের মাথাটা গরম হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে মূল ঘটনাটি শুরু করি। আমি তখন মাত্র ক্লাস 9-এ পড়তাম। সেই সময় গরম শুরু হয়ে গিয়েছিল, তাই স্কুল থেকে ছুটি মিলেছিল। প্রতিদিনের মতো আজও সারা বাড়ি পরিষ্কার করার পর আমি আমার বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। ক্লান্তিতে পুরো শরীর যেন দুর্বল হয়ে গিয়েছিল। আমি বিছানায় শুয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করছিলাম। আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, তাই মাথায় মালিশ করছিলাম। আমার এক আওয়াজ শুনে আমার ভাই সুজন ঘরে এলো। বল, কি হয়েছে দিদি, শরীর খারাপ নাকি? আমি বললাম, কি ভাইমা আমার উপর সব কাজ চাপিয়ে দিয়ে চলে যায়। কলেজে ছুটির কারণে পুরো বাড়ির দায়িত্ব আমার উপর এসে পড়েছে। ঘরের কাজের লোকও ছুটিতে, আমার পক্ষে এই বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না। আমার কথা শুনে সে আমার পাশে বসে বলল, সবিতা দিদি, চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য তাজা ফ্রেশ জুস নিয়ে আসছি। সেটা খেলে নিশ্চয়ই শান্তি পাবে। সুজনের কথা শুনে আমি হাসলাম এবং বললাম, শুধু তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো, আমি একটু ঘুমাবো। সে ফিরে এলে আমার তার প্রতি অনেক ভালোবাসা এলো। দুনিয়ায় খুব কমই এমন ভাই আছে যারা তাদের বোনের এত খেয়াল রাখে। আমি তাকে অনেক আশীর্বাদ দিতে লাগলাম এবং তার আনা ঠান্ডা জুস খেতে লাগলাম। জুস খাওয়ার পর গ্লাসটি এক পাশে রেখে শুয়ে পড়লাম। সুজন বলল, চলো আমি তোমার মাথা মালিশ করে দিই, এতে তোমার ব্যথা কমে যাবে। তুমি ঘুমাও। সে আমার মাথার কাছে মাথায় মালিশ করে দিচ্ছিল। তখন আমার ব্যথাও কমতে শুরু করল। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম এবং গভীর নিদ্রায় চলে গেলাম, বুঝতেই পারিনি কতক্ষণ ঘুমিয়েছিলাম। আমার চোখ মায়ের আওয়াজে খুল। আমি হঠাৎ করে চোখ মেলে দেখি আমার মাথা ভারী হয়ে আছে। ঘড়িতে সময় দেখলাম রাত 10টা বাজে। অবাক হয়ে গেলাম। খুবই অদ্ভুত লাগল যে বাবা অফিস থেকে ফিরে এসেছেন। হয়তো ক্লান্তির কারণে সময়ের হিসাব করতে পারিনি। আমি উঠে দুপা হেঁটে যেতেই মাথা ঘুরে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এল। যদি দেওয়ালে হাত না রাখতাম তবে নিশ্চিতভাবেই পড়ে যেতাম। আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলাম সবাই খাবারের টেবিলে বসে আমারই অপেক্ষা করছে। আমি গিয়ে আরামে চেয়ারে বসে পড়লাম। সুজন আমাকে দেখে প্লেটে খাবার দিতে লাগল এবং তারপর মাকে বলল, মা, দিদির উপর কাজের চাপ একটু কম দাও। যদি কাজের লোক না আসে তবে তার জায়গায় আর কাউকে রাখো। সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। দেখো, তার রং ফ্যাকাশে হয়ে গেছে। আমার সত্যিই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি বেশ ক্লান্ত অনুভব করছিলাম। আমার মা এবং বাবা দুজনেই জব করতেন, কারণ শুধু বাবার চাকরির উপর নির্ভর করে বাড়ি চালানোও কঠিন ছিল। তারপর আমাদের পড়াশোনার খরচও কিছু কম ছিল না। তাই আমার মা ও সেই একই কোম্পানিতে চাকরি করতেন যেখানে বাবা কাজ করতেন। আমি আর সুজন কলেজে যেতাম, কিন্তু এখন গরমের ছুটির জন্য আমাদের বাড়িতে থাকতে হচ্ছিল। আমি লক্ষ্য করেছিলাম যে গত কিছুদিন ধরে সুজন আমার সাথে কিছু বেশি খেয়াল করছে। যখন থেকে আমার ছুটি শুরু হয়েছে সে আমার খুব যত্ন নিতে শুরু করেছে। যদি আমি বাড়ির কোনো কাজ করতাম, সে এসে আমায় সাহায্য করত। আমি যদি ক্লান্ত হয়ে যেতাম সে আমার মাথায় টিপে দিত। আমি তাকে না করতাম, কিন্তু সে বলতো, না, তুমি ক্লান্ত হয়ে গেছ, এত কাজ করো, আমার অধিকার আছে যে আমি তোমাকে স্বস্তি দিই। আমিও চুপচাপ শুয়ে থাকতাম। কিন্তু এক রাতে যা ঘটল তাতে আমার হুঁশ উড়ে গেল। সুজন কি কখনো এমন কিছু করতে পারে? আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে মনে হলো কেউ আমার ঘরে এসেছে। আস্তে আস্তে হেঁটে আমার বিছানার কাছাকাছি এসেছে। যদিও আমি ঘুমাচ্ছিলাম, তবে আমার মন সজাগ ছিল। আমি চমকে চোখ খুলে দিলাম। ঘর অন্ধকারে ডুবেছিল। উঠে দেখলাম ভেতরে কেউ নেই, শুধু ঘরের দরজাটা একটু খোলা ছিল। আমি ঘুমানোর আগে সবসময় দরজা বন্ধ করে ঘুমাই। তবে কিভাবে খুলে গেল? আমি ঘুমে ভরা চোখে উঠে দরজাটা লক করতে গেলাম। দরজা লক করার পর আবার বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ হতে না হতেই আবারও মনে হলো কেউ যেন বিছানায় আমার পাশে বসছে। মনে হলো কেউ আমার দিকে আসছে।
কিন্তু যখন ফিরে দেখলাম কেউ ছিল না। আমি ঘাবড়ে যেতে শুরু করলাম। আমি উঠে ঘরের লাইট অন করে দিলাম। দরজা খুলে বাইরে তাকালাম। কিন্তু সেখানে কেউ ছিল না। আজকের আগে এমন কিছু কখনো ঘটেনি যা এখন ঘটছে। আমার পিপাসা লেগেছিল, তাই আমি ঘরের দরজা খুলে বাইরে বের হলাম। ঠিক সেই সময় সুজনও তার ঘর থেকে বের হলো। আমাকে দেখে এসে জিজ্ঞেস করল, কি ব্যাপার দিদি, তুমি এখনো জেগে আছো? আমি উত্তর দিলাম, কিছু না। শুধু মনে হলো যেন ঘরে কেউ আছে। পানি খেয়ে আমি আবার ঘরে এলাম। এবং সেও আমার পেছন পেছন এলো। সে বলল, তোমার ভয় পাওয়ার দরকার নেই। যদি ভয় লাগে তাহলে আমি তোমার পাশে শুয়ে যাই। আমি তাকে না করে বললাম, না, তোমার ঘুম নষ্ট করার দরকার নেই। তুমি তোমার ঘরে ঘুমাও। কিন্তু সে জিদ করল। আমি তোমাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে যেতে পারব না। তোমার শরীর খারাপ হতে পারে। আমি তোমার কষ্ট দেখতে পারি না। তুমি ঘুমিয়ে পড়ো। আমি এখানে শুয়ে থাকি। শেষমেশ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং সে বালিশ নিয়ে সোফায় রাখল। এবং সেখানে শুয়ে পড়ল। সেদিন রাতে আমার মনে হলো যেন কেউ আমার পাশে বসে দীর্ঘক্ষণ আমাকে দেখছে। আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল ছিল। সবকিছু যেন একটি স্বপ্নের মতো লাগছিল। পরের দিন সকালে যখন আমি উঠলাম, আমার মেজাজ খুব অদ্ভুত ছিল। কিন্তু যখন আমি আমার ভাইয়ের দিকে লক্ষ্য করলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার জামা এলোমেলো ছিল, আমি বিস্মিত হলাম। কারণ এর আগে আমি কখনো এভাবে আরামে ঘুমাইনি। আজ সে খুব খুশি মনে হচ্ছিল। জানি না কী কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলল, আমি তো প্রতিদিনই এত খুশি থাকি যারা আপনাদের মতো বোন থাকে। সে কেন খুশি হবে না? বাড়ির সব কাজ শেষ করে যখন আমি বসলাম তখন সুজন আমার কাছে এল। বলল, ও দিদি, আমি তোমার মাথায় মালিশ করে দিই। তার আচরণগুলো অদ্ভুত লাগছিল। আমি বললাম, এটা তোমার কাজ নয়। যাও তোমার বন্ধুদের সঙ্গে ঘুরে এসো, আমার মালিশের দরকার নেই। আজ আমার মাথা ব্যথা নেই। কিন্তু সে আমার কথা শুনল না এবং নিজেই আমাকে বলল, দিদি, তোমার কোনো কথা আমি শুনব না। তোমার কষ্ট দেখলে যে আমারও কষ্ট লাগে। তাই আমি তোমার মাথায় মালিশ করে দিই, যাতে তুমি ঘুমাতে পারো। আপনি এত নাটক করবেন না। ভাগ্যবানরা এমন ভাই পায়। আমার মতো ভাই তুমি পেলে দিদি। আমি তোমার মাথায় মালিশ করে দিলে তখন তোমার কি সমস্যা হতে পারে? আসুন আমি তোমার মাথার মালিশ করে দিই। এতে তোমার অনেক শান্তি লাগবে। সে আমাকে তুলে ঘরে নিয়ে গেল। আমি বিছানায় বালিশে শুয়ে পড়লাম। সুজন আমার যে 4 বছরের ছোট ছিল, কিন্তু সে আমাকে নাম ধরে ডাকত, বলতো, তুমি এত সুন্দর যে তোমাকে দেখে মনে হয় তুমি সবসময় এভাবেই হাসতে থাকো। এবং আমি তোমার যত্ন নিতে থাকি। সে যখন আমার মাথায় ম্যাসাজ করছিল, তার হাতে যেন জাদু ছিল। আমি কিছুক্ষণের মধ্যে ব্যথামুক্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যখন আমার ঘুম ভাঙল, আমার পুরো শরীর ব্যথায় ভাঙছিল। মনে হচ্ছিল যেন আমার পায়ের উপর অনেক বেশি ওজন রাখা হয়েছে। পুরো শরীর ব্যথা করছিল। ধীরে ধীরে উঠে বসে চারপাশে তাকালাম। যখন নিজের দিকে নজর দিলাম, দেখলাম আমি পুরোপুরি ভিজে গেছি। যেন কেউ আমাকে স্নান করিয়ে দিয়েছে, কাপড় ভিজে গেছে। পাখা বন্ধ ছিল এবং গরম ছিল। এসব কি হচ্ছিল? আমি খুব কষ্টে উঠে দাঁড়ালাম, মাথা ঘুরছিল, হাঁটাও কঠিন মনে হচ্ছিল। আমি আমার অবস্থা বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছিল। অনেক কষ্টে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। নিজের অবস্থার দিকে নজর দিলে মনে হলো আমি ঘুমাইনি। আমার শরীরের ক্লান্তি আরও বাড়ছিল। যখন আমি ঘর থেকে বাইরে এলাম তখন ফিসফিস করার আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল কেউ কারো সাথে কথা বলছে বাড়িতে, আমি আর সে ছাড়া আর কেউ ছিল না। তাহলে সে কার সাথে কথা বলছিল? আমি প্রথমে রান্নাঘরে পানি পান করতে গেলাম। কিন্তু তখন আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়েছিলাম। যখন সে বৈঠকখানা থেকে বের হল, তার হাতে অনেক টাকা ছিল। যা দেখে সে হাসছিল, আমার কপালে ভাঁজ পড়ল। পরের মুহূর্তেই তার দৃষ্টি আমার উপর পড়ল। আমাকে দেখে বলল, দিদি, তুমি উঠে গেলে। আমি হাঁটতে হাঁটতে তার কাছে গেলাম। সে তাড়াহুড়ো করে টাকা প্যান্টের পকেটে ঢোকাচ্ছিল। কিন্তু আমি তার হাত ধরে টাকাগুলো সামনে এনে বললাম, এত টাকা তোমার কাছে কোথা থেকে এল? সে দৃষ্টি নামিয়ে বলল, আপনি দয়া করে বাবাকে বলবেন না। আমি অবাক হয়ে গেলাম যে সে এই টাকা বাবাকে কেন দেয়নি। আমি কঠোরভাবে জিজ্ঞাসা করলাম। সে ভয়ে বলল, এই টাকা তো বাবার এক বন্ধুর।
বহু বছর আগে ঋণ হিসাবে ফিরিয়েছে। আমি ভেবেছিলাম এই টাকা দিয়ে মোবাইল কিন, কিন্তু সেই টাকা আমাকে দিয়ে দিল। আমি বললাম, হ্যাঁ, তুমি ভালো করেছ। ঘরের অবস্থা দেখো কতটা খারাপ। আমাদের বাবা মা দুজনেই চাকরি করছেন, আর তুমি মোবাইল কেনার কথা ভাবছ। সে লজ্জিত ছিল। রাতে সুজন সেই টাকাগুলো বাবাকে দিয়ে দিয়েছিল। সেই রাতে সে আমার সাথে কোনো কথা বলেনি এবং তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। পরদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, যখন সুজন তার বন্ধুদের নিয়ে ঘরে ঢুকল। আমি যতটা অবাক হতাম ততটাই কম ছিল, কারণ সে তার বন্ধুদের সরাসরি ঘরে আনল। তখন আমি অন্য রুমে চলে গেলাম। যখন তারা সবাই হাসতে হাসতে ঢুকল, আমি তাড়াতাড়ি ওড়না করলাম এবং তারপর সুজনকে বোঝাতে লাগলাম, এটা কি ধরনের আচরণ? তুমি জানো বাবা মা এখন বাড়িতে নেই, তাও তুমি এদের নিয়ে এলে। সুজন বলল, এটা আমার ঘর, যখন তুমি আমার কথা ভাবেন না, আমি তোমার কথা কেন ভাবব? ভালো খাবার তৈরি করো। এরা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে আমার প্রতি বেশ রেগে গিয়েছিল, কিন্তু এখন আমি কি করব? রান্না তো করতেই হবে। আমি তার বন্ধুদের জন্য রান্না করতে লাগলাম। তখন সে বলল, খাবার পরিবেশন করতেও তুমি নিজেই আসবে। সুজনের আচরণ আমাকে অবাক করেছিল। ছোট্ট একটা ব্যাপারে সে এমন কিভাবে বদলে যেতে পারে। আমি খাবার টেবিলে সাজিয়ে দিলাম। আমি লক্ষ্য করলাম তার বন্ধুরা বারবার আমাকে দেখে নিচ্ছিল। তারা সবাই সুজনের চেয়ে বয়সে বড় এবং অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমি আমার ঘরে আটকে রইলাম যতক্ষণ না তারা চলে গেল। আমি সুজনের উপর চিৎকার করে বললাম, তোমার বন্ধুরা যেন আর কখনো এই বাড়িতে যেন না আসে। কিন্তু সে পরের মুহূর্তে আমায় বলল, এত রাগ কোথা থেকে আসে? তারা আসবে না। কিন্তু এই বিষয়ে মাকে কিছু বলবে না। কেমন ছেলে ছিল সে! কখনো ভালোবাসা প্রকাশ করত, আবার কখনো বিরক্ত হতো। যাই হোক, আমি মাথা নেড়ে নিজের ঘরে চলে গেলাম। সুজনের আচরণগুলো কিছুটা অদ্ভুত লাগতে শুরু করেছিল, কারণ সে আমাকে অদ্ভুতভাবে দেখছিল। সেদিনও যখন আমি বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাতে গেলাম, হঠাৎ মনে হলো আমার পায়ের কাছে কেউ বসে আছে এবং আমার কাছে আসার চেষ্টা করছে। বলল, আমি তাকে এটা করতে বারণ করলাম, কিন্তু সে বলল, আমি যা করছি করতে দিন। এই বাড়িতে একমাত্র আমি আছি যে তোমার এতটা খেয়াল রাখে। মা বাবা তো কাজে থেকে বের হতেই পারে না। তাহলে তোমার সেবায়ত্ন কে করবে আমি ছাড়া? আমার কি কোনো দায়িত্ব নেই? যাই হোক, আমিও ক্লান্ত ছিলাম। চোখ বন্ধ করলাম এবং ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম, কিন্তু যখন আমার ঘুম ভাঙল আমার হুঁশ উড়ে গেল। আমার মাথা ভীষণ ঘুরছিল। বিছানার চাদর একদম এলোমেলো হয়ে গিয়েছিল। বিছানায় একটি শার্ট এবং একটি পারফিউম পরে আছিল। এই জিনিসপত্র কার ছিল আমি কিছুই বলতে পারছিলাম না। মাথায় এত তীব্র ব্যথা ছিল যে আমি আবার বিছানায় লুটিয়ে পড়লাম। মনে হচ্ছিল কেউ আমাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিয়েছে। আমি পাশে ফিসফিস করে শুনছিলাম, কিন্তু কে বলছিল তা চিনতে পারছিলাম না। আমি শুধু সুজনের গলা শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে আমার ঘরে উপস্থিত এবং আমাকে জাগানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর যখন আমার চোখ খুলল, তখন পুরো দৃশ্যটি আমার চোখের সামনে ভাসছিল। আমি প্রথমে বিছানার দিকে তাকালাম যেখানে শার্ট এবং পারফিউম পড়েছিল, কিন্তু এখন সেখানে কিছুই ছিল না। আজও আমার অবস্থা বেশ অদ্ভুত ছিল। আমি বাচ্চা ছিলাম না যে সব কিছু বুঝতে পারব না। বাড়িতে আমি এবং সুজন ছাড়া আর কেউ ছিল না। তাহলে আমার ঘুমানোর পর এমন কি হতো যে আমার পুরো শরীর যেন পানিতে ভিজিয়ে দেওয়া হয়েছে? এই শুধু নয়, আমার শরীর ব্যথায় ভেঙে পড়েছিল এবং একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রতিদিন সুজন আমার রুমে আসার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো না কোনো অজুহাত বানিয়ে আমার ঘরে চলে যেতাম। মাথায় অদ্ভুত সব চিন্তা আসছিল। শরীরও বেশ খারাপ ছিল। আমার অবস্থা দেখে মাও চিন্তিত হয়ে পড়েছিল। তিনি বললেন যে পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাতে বোঝা যায় আমার কি সমস্যা। সেদিন রাতে আমি বারবার জেগে উঠেছিলাম এবং ঠিকমত ঘুমাতে পারিনি। পরের দিন আমার বাবা মা সবসময় মতো তাদের কাজে চলে গিয়েছিলেন। হয়তো তারা আমার চিন্তাই করেননি। আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম। সেখানে ডাক্তারের রিপোর্ট যা দেখলাম তা হলো আমি নাকি মা হতে চলেছি। তাহলে এটা কিভাবে সম্ভব? সুজন তো আমার ভাই, কিন্তু তারপর আমার মনে পড়ল যে আমি তাকে সৎ ভাই হিসেবেই জানি।
ব্যাপারটা এমন ছিল যে কারো কাছেই গোপন ছিল না যে সে আমার মায়ের দ্বিতীয় বিয়ের সন্তান এবং আমি মায়ের প্রথম বিয়ের সন্তান। এই ধরনের চিন্তাগুলো আমাকে ভুল ভাবতে বাধ্য করেছিল। বুঝতে পারছিলাম না কিভাবে বাবা মাকে এই কথা বলবো। সুজন আমার সৎ ভাই যখন আমার পাশে বসত তখন সে আমার সাথে অন্যরকম আচরণ করত। আজ বুঝতে পারছিলাম ডাক্তারের রিপোর্ট দেখে আমার সৎ ভাই আমাকে অজ্ঞান করে কি করেছিল। আজ আমার এই অবস্থার জন্য দায়ী আমার মা বাবা, কেননা মা বাবা যদি বাড়িতে থাকতো তাহলে সুজন কখনো সাহস পেত না। তাই দর্শকদের বলবো, তোমরা তোমাদের মেয়েদের পর্দায় রাখবে। আর কখনো তোমরা নিজের মেয়েদের একা ঘরে রেখে কাজে চলে যাবে না। তাহলে আমার মতো অবস্থা তোমাদের সন্তানদের হতে পারে।